তাহলে শুনুন রাশেক রহমান সাহেবের এই যে মিররিং, সেলফ মিররিং বা রিফ্লেক্টরি কমেন্টের দ্বিতীয় পর্বটি যদি মনোযোগ দিয়ে শুনেন, এটা বিশেষ করে জামায়াতে ইসলামী এবং বিএনপির জন্য খুবই জরুরি। এরকম সেলফ রিফ্লেকশন ডিউরিং ওয়েন ইউ আর ইন দ্য পাওয়ার, যখন আমি ক্ষমতায় আছি তখন নিজের দোষ ধরা, ভুল ধরা, সেটা ভুলটা মানুষকে স্বীকার করাটা খুব জরুরি। যে কাজটা আওয়ামী লীগ করেনি, ফলে সেটার একটা ঐতিহাসিক মাসুল আওয়ামী লীগকে কিন্তু এখন দিতে হচ্ছে। কর্মী বলতেছে যে আপা আমাদেরকে যারা মেরে ফেলেছে আমরাও তাদেরকে মেরে ফেলবো, তখন শেখ হাসিনা বললেন যে এগুলো না বইলা কাজ কইরা দেখাও। তো তখন আসলে মানে আমরা কিভাবে মনে করি যে আপনি যে বলেছেন যে জেনজির যে প্রত্যাশা সেটা আওয়ামী লীগ এবং বিএনপি অনুসরণ করতে হবে, এই শেখ হাসিনার মতো নেত্রী কি আসলে এই জেনজির প্রত্যাশা পূরণ করতে পারবেন বা সম্ভব এইভাবে আওয়ামী লীগকে এগিয়ে নেওয়া? আপনি কি মনে করেন না যে আসলে পরিবর্তনটা দরকার আওয়ামী লীগের, মেবি বিএনপিরও? আচ্ছা দেখেন, আমি আপনাকে একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি। সবাই তো স্বাধীন চক্রান্ত করে, আমি একটা আন্তর্জাতিক চক্রান্তের কথা বলি। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন স্বৈরাচার হিসেবে পদত্যাগ করলেন, ক্ষমতা থেকে চলে গেলেন, 1991 সালে নির্বাচনে কে এলো ক্ষমতায়? বিএনপি এলো। তো বিএনপি ক্ষমতায় এসেছে, তখন কি আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না? ছিল। কিভাবে? তো হ্যাঁ, বিএনপি আসলো, হ্যাঁ বিরোধী ছিল। আমরা তো ছিলাম তো বাংলাদেশে, নাকি ছিলাম না? ছিলাম তো। আচ্ছা, 1991 থেকে 96 সালের মধ্যে জনাব তারেক জিয়া বিবাহ করলেন। জি। সেই বিয়েতে কি বাংলাদেশের মাননীয় বিরোধী দলীয় নেত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা যাননি? ওই একবারই না, একটা অবশেষ করে আমি অবশেষ করে গিয়েছেন তো। আচ্ছা, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্বামী, আন্তর্জাতিক ভাবে স্বীকৃত প্রখ্যাত পরমাণুবিদ ডক্টর ওয়াজেদ মিয়া যখন মারা গেলেন, তখন বেগম খালেদা জিয়া কি জননেত্রী শেখ হাসিনার কাছে গেলেন না সহানুভূতি জানানোর জন্য? তাহলে একবার কিভাবে হলো? দুবার হলো, কারেক্ট? আচ্ছা, 1996 সালে হ্যাঁ 15 ফেব্রুয়ারি নির্বাচন করার চেষ্টা করেছেন, পারেননি। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছে, যায়নি? 12 জন গিয়েছে। তা আওয়ামী লীগ ক্ষমতায় গিয়েছিল, বিএনপি কি সদর্পে বাংলাদেশে ছিল না? বেগম খালেদা জিয়া কি বাংলাদেশে ছিলেন তো? আচ্ছা, এর মাঝে অনেকগুলো মিথস্ক্রিয়া হয়েছে, হয় নাই যে তা না, আমি বলতে পারবো। ঠিক একইভাবে 2001 সালে বিএনপি ক্ষমতায় গেল, খুব খারাপ হয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে পূর্ণিমার মতো অনেক অসহায় বোনদেরকে সারা বাংলাদেশে তারা ধর্ষণ করেছে, নির্যাতন করেছে। ইটস এ গ্রেট পলিটিক্যাল ফেলিয়ার এন্ড ক্রাইম। আমি আবার এটা রাজনৈতিক ব্যর্থতা এবং এটা একটা অন্যায়। এবং জনাব তারেক জিয়া সাহেব, বেগম খালেদা জিয়া, ওনারা এই অন্যায়গুলোর বিরুদ্ধে কোনো শক্ত অবস্থান বিএনপি নিতে পারেন নাই। তাহলে প্রশ্ন আসতে পারে যে ওনারা কি চেয়েছিলেন এরকম হবে, নাকি তারা ঠেকাতে পারেন নাই? একটু এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, একটু শেষ করতে দিবেন প্লিজ। তাহলে কি দেখলেন? 91, 96, 2001 বিএনপি আসে, আওয়ামী লীগ আসে, বিএনপি আসে, আওয়ামী লীগ আসে। বাংলাদেশের রাজনীতির চিরকালের ক্ষতি হয়ে গেল 2004 সালের 21 আগস্ট। আবার বলছি, বাংলাদেশের চিরস্থায়ী চিরকালের ক্ষতি হয়ে গেল 2004 সালের 21 আগস্ট। এখন এই যে গ্রেনেড হামলা হলো, এই গ্রেনেড হামলা দিয়ে যে মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন বিরোধী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুর কন্যাকে যে হত্যা করার চেষ্টা করা হলো, আপনি কি মনে করেন না যে এই হত্যাকাণ্ডের চেষ্টা যদি সঠিক তদন্তটা তখন হয়ে যেত, তাহলে চিরকালের এই যে ব্যবধান, আজকে আমরা একে অপরের সাথে সামনে দাঁড়াতে পারছি না, এটা কি তৈরি হতো? কোনোদিন তৈরি হতো না। এখন আপনি বিচার করলেন না কেন ঠিক মতো? এই প্রশ্ন যদি আপনি করেন, তাহলে প্রশ্নের উত্তর হবে হয় আপনি নিজেই গ্রেনেড ফুটিয়েছেন, অথবা যে গ্রেনেড ফুটিয়েছে তার গ্রেনেড ফোটানোতে আপনি খুশি হয়েছেন। রাইট? সো প্রবলেমটা হচ্ছে যে, এবং আপনি অবশ্যই জজ মিয়া নাটকের কথা আপনার মনে আছে? না, আমি জজ মিয়া নাটক গেলে তো ছোট হয়ে, আমি কোনো জজ মিয়া নাটকে যাচ্ছি না। জজ মিয়াটা এগুলো কোনো বিষয়ই না। গ্রেনেড ফুটেছে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য, বিচারের দায়িত্ব বাংলাদেশের প্রধানমন্ত্রীর। অত লম্বা করবেন না, তাহলে কোনো সমস্যার সমাধানই করতে পারবেন না। সেটাই তো বললাম যে তদন্তটা যদি ঠিক মতো হতো, বিচারটা যদি ঠিক মতো হতো, তাহলে কি আজকে সমস্যা থাকতো না তো।
যারাই বুদ্ধি করেছে, যারাই মনে করেছে যে বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করে চিরকাল ক্ষমতায় থাকা যায়, এটা কি হয় নাকি আসলে? ইটস এ ইম্পসিবল আইডিয়া। আমরা যে 15 বছর ধরে জামাত ইসলামী বা ইয়েকে যে মামলা দিয়ে মানে বিভিন্ন ভাবে চেষ্টা করলাম, শেষ পর্যন্ত কি আমরা দমাতে পারলাম? এখন আমরা সারাদিন শুধু বলছি জঙ্গিদের তো 15 বছর কি বসে বসে আঙুল চুষছি আমরা? তখন জঙ্গি তৈরি হয়েছে কোত্থেকে? একটা মানুষ জন্মাইতেও তো 9 মাস লাগে ভাই। তো একটা জঙ্গি যদি তৈরি হতে হয় তার টাইম লাগে। তাহলে ধরেন 15 বছর আগে যদি আপনি 30 বছর বয়স্ক একটা ছেলে যাকে আপনি জঙ্গি বলে চিহ্নিত করার চেষ্টা করছেন, তার বয়স ছিল 15, তাহলে আমি কি করলাম? যে এই জঙ্গির বয়স 25, 15 বছর আগে তার বয়স ছিল 10, তাহলে আমি কি করলাম? আজকে যে সেনাবাহিনীকে আমি দোষ দিচ্ছি, যে সেনাবাহিনীর একজন সম্মানিত কর্মকর্তা আজকে মেজর, তিনি 15 বছর আগে তার বয়স ছিল 16, তাহলে আমি তাকে কি দেখালাম, কি শেখালাম, কি বোঝালাম যে তিনি আজকে আসার পরে আমার প্রতি সংহতি বা আমার কর্ম প্রক্রিয়ার প্রতি তার কোনো সম্মান বা আস্থা নাই? এগুলো অনেক প্রশ্ন চলে আসে। কিন্তু এটাও আসে যে একবার আপনি আমি যখন একে অপরের জিঘাংসার অভিলাষে একেবারে উন্মত্ত অবস্থা থাকবো, মাতাল থাকবো, এবং সেটাই আমি দেখানোর চেষ্টা করব, তখন একে অপরের প্রতি যে সমঝোতা বা সহমর্মিতা সেটা তৈরি হওয়ার তো কোনো সুযোগ থাকে না। এবং তখনই কিন্তু তৃতীয় কোনো এজেন্সি সুযোগ নেয়। আমি আপনার অনুষ্ঠানে ওইটাই বলার চেষ্টা করছি যে আজকে বাংলাদেশের রাজনীতির রঙ্গমঞ্চে আপনি যাই দেখতে পাচ্ছেন, বাংলাদেশকে সামনে এগোতে হলে ওই আওয়ামী লীগ ওই বিএনপি কে লাগবে, দুটোকে। কিন্তু দুটোর ভিতরে এই ব্যবধান কারা তৈরি করছে, এটা যদি দুই দলের সর্বোচ্চ নেতৃত্ব বোঝার না চেষ্টা করে, তাহলে বাংলাদেশকে আপনিও টকশো করে বাঁচাইতে পারবেন না, আমিও টকশো করে বাঁচাইতে পারবো না। এটাই রিয়ালিটি। আমি বলতে চাচ্ছিলাম যে বিএনপি তো, জি বলেন প্লিজ। এবং দুঃখজনক বিষয় হচ্ছে যিনি সর্বোচ্চ নেতৃত্বে থাকেন তার পক্ষে সবকিছু সবসময় দেখা সম্ভব হয় না, এটা বাস্তব। একজন মানুষ তো, কিন্তু সততার মূল্য কোথায়? যে ওনার অধীনস্থ যারা থাকবেন তারা প্রয়োজন হলে তার নেতার পা ধরে বলবে যে আপনি এটা করবেন, এটা ভুল হচ্ছে। সেই বলার কোনো লোক নাই। কতগুলা তেলবাজ ফালতু আজে বাজে লোক দিয়া এই দলগুলার দ্বিতীয় স্তর ভরে গেছে। আমরা তো দেখছি বঙ্গবন্ধুর সময় আমার আব্বা, আমার দাদা, আমার নানাদের কাছে শুনছি বঙ্গবন্ধুর সাথে রীতিমতো ডিসকোর্স, রীতিমতো ডিবেট হইতো নেতা কর্মীদের। এটাই ওনার শক্তি। হ্যাঁ, উনি সবার নেতা, উনি যা বলবেন তাই হবে, কিন্তু তার নেতারা গিয়া তার সাথে কথা বলে তার সাথে তর্ক বিতর্ক করতে পারত যে বঙ্গবন্ধু এটা করবেন, এটা করবেন না, মুজিব ভাই এটা করবেন, এটা করবেন না, এটা করা উচিত, এটা করা উচিত না। তারপরে হ্যাঁ, উনি সকলের নেতা, তিনি বাংলার অবিসংবাদিত নেতা, তিনি জাতির পিতা, তিনি বাংলাদেশের স্বাধীনতার কি বলবো দ্রষ্টা, তিনি যে সিদ্ধান্ত নিবেন। প্রবলেম হচ্ছে যে বাংলাদেশের পরবর্তী সময়ে এই দলগুলোর যারা সর্বোচ্চ নেতৃত্বে আছেন তাদের পা ধইরা বা হাতে ধইরা বা তাদের কাছে অনুরোধ করেও বিনয়ের সাথে কোন বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করার কোন লোক তৈরি হয় নাই। কতগুলো আজে বাজে লোক তৈরি হয়েছে এবং এখনো। উনি যে রাশেক রহমান সাহেব যে মেথডে সমালোচনাগুলো করছেন, রিফ্লেকটিভ ডিসকাশনগুলো করছেন, আমি মনে করি এই মেথডটা যদি পৃথিবীর বা বিভিন্ন রাজনৈতিক দলগুলো নিজেদের দলের মধ্যে নিয়ে আসতে পারে, তারা সত্যিকার অর্থে মানুষের কল্যাণের জন্য কাজ করতে পারে।